সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের এই নিয়মিত গল্প আড্ডায় আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের একটি রহস্য গল্প, নাম গগন চৌধুরীর স্টুডিও। শুরু হচ্ছে গগন চৌধুরীর স্টুডিও। একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধে অসুবিধেগুলো ঠিক বোঝা যায় না। সুধীন সরকার এইটাই উপলব্ধি করল যখন সে তার ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস করা আরম্ভ করল। এই একটা ব্যাপারে ভাগ্যলক্ষ্মী তার উপর একটু শুকনো হাসি হাসলেন। না হলে তিনি যে সুধীনের উপর সবিশেষ প্রসন্না তার নজিরের তো অভাব নেই। এই যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক। সে এখন একটা আপিসের একটা ডিপার্টমেন্টের হেড। ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছানোর কথা তার নয়। হাজার হোক, বয়সটা তো খুব বেশি নয়। এই 31 পড়েছে সে। ডিপার্টমেন্টের কাঁধ অবধি এমনিতেই উঠেছিল সুদিন। মাথায় ছিল নগেন্দ্র কাপুর, যার বয়স সবে 40। দীর্ঘাঙ্গ, সুপুরুষ, কর্মক্ষম। ছাই রঙের সাফারি স্যুট পরে আপিসে ঢুকলেই সবার দৃষ্টি চলে যেত তাঁরই দিকে। সেই নগেন্দ্র কাপুর যে অকস্মাৎ টালিগঞ্জের গল্ফের মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন, সে কি কেউ স্বপ্নেও ভেবেছিল? তার মৃত্যুর পরেই সুধীন দেখল, কপাল জোরে নয়, প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গায় অধিকার করে বসেছে। তবে সুধীন এই পদের উপযুক্ত নয়, এ অপবাদ তাকে কেউ দেবে না। আর তারপরই এই ফ্ল্যাট। সুধীনের বাপ মা তাকে সংসারী করবার জন্য উঠে পড়ে লেগেছেন। তার সময়টাও ভালোই, কাজেই সুধীনকে বাধ্য হয়েই সে অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে। আগে পার্ক সার্কাসে যে ফ্ল্যাটটা এসে ছিল, তার পায়রার খোপের মতো দুখানা ঘরে আর যাই হোক সংসার চলে না। তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে শাদিতে ভাড়া দেওয়ার মতো বাড়ি। অষ্টপ্রহর গ্রামোফোন রেকর্ডে সানাইয়ের বিকৃত বাঁশ ফাটা সুরে সুধীনের প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছে। দালালের কাছ থেকে খবর পেয়ে সুধীন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল, সেটাই হলো ভবানীপুরের এই ফ্ল্যাট। দোতলার ফ্ল্যাট, 3খানা বেশ বড় বড় ঘর, 2টো বাথরুম, দক্ষিণে বারান্দা, মেঝেতে মোজাইক। জানালার গ্রিল, ফ্ল্যাটের প্ল্যান সবকিছুতেই সুপরিকল্পনা ও সুরুচির ছাপ। ভাড়া 800। সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তিই মনে হয়। সুধীনের আর দ্বিতীয় কোনো ফ্ল্যাট দেখতে হয়নি। 2 সপ্তাহ হলো সে এসেছে এই ফ্ল্যাটে। প্রথম কদিন অত খেয়াল করেনি। তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়ছে। বেশ উজ্জ্বল আলো। এত রাত্রে এত উজ্জ্বল আলো আসে কোত্থেকে? সুধীন বিছানা ছেড়ে বাইরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সারা পাড়া অন্ধকার। কেবল একটি মাত্র আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার 3 তলার একটি ঘরে। খোলা জানালার পর্দার উপর দিয়ে শটান বারান্দা পেরিয়ে এসে ঢুকেছে সুধীনের ঘরে। শুধু ঘরেই নয়, এক্কেবারে সুধীনের বিছানায়। বালিশটা উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো নির্ঘাত এসে পড়বে সুধীনেরই মুখে। এ তো বড় জ্বালাতন। ঘর অন্ধকার না হলে মানুষ ঘুমোয় কি করে? অন্তত সুধীন সেটা পারে না। এই জ্বালাতন কি রোজই হবে? আরো 1 সপ্তাহ দেখার পর সুধীন বুঝল এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটে না। 12টার কিছু আগে থেকে আলোটা জ্বলে ওঠে এবং জ্বলেই থাকে ভোর অবধি। অথচ নিজের ঘরের দক্ষিণের জানালা বন্ধ করে শোয়ায় সুধীনের ঘোর আপত্তি। কার না হয়? কলকাতায় ওই একটি জিনিসেরই যে বড় দাম।
দক্ষিণের জানালা, তার উপর বিশেষ করে সামনে যদি অন্য কোনো বাড়িও না থাকে। সেটাও এই ফ্ল্যাটের একটা লোভনীয় দিক। জানালার সামনে রাস্তার উপরে ওই পুরনো বনেদি বাড়িটার সংলগ্ন বাগান, যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই। বাড়িটা কোনো এককালীন জমিদারের সেটা বেশ বোঝা যায়। সংস্কার হয়নি বহুদিন, লোকজনও বিশেষ থাকে বলে তো মনে হয় না। কেবলমাত্র ওই 3 তলার একটা ঘর ছাড়া। কোনো এক অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন। একতলার ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ। সুধীনের মাস 4 আগেই এনে এসেছেন। বছর 55 বয়স, বেঙ্গল ক্লাবের মেম্বার। সন্ধেটা তিনি ক্লাবেই কাটান। এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হয়ে গেল সুধীনের। তার সঙ্গে কিঞ্চিত বাক্যালাপের লোভ সামলাতে পারল না সে। আচ্ছা, আমাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলতে পারেন? হ্যাঁ, চৌধুরী। কেন, কি ব্যাপার? না মানে, বাড়িতে তো বিশেষ কেউ থাকেটাকে বলে মনে হয় না, অথচ 3 তলার একটা ঘরে সারা রাত বাতি জ্বলে। লক্ষ্য করেছেন? না তো, তা তো কখনো করিনি। কেন, আপনাদের ঘরে আসে না সে আলো? সেটা তো সম্ভব নয় মশাই, ওদের ছাদের পাঁচিলটা যে সামনে পড়ে, আমরা তো ঘরটাই দেখতে পাই না। খুব বেঁচে গেছেন জানেন, আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য। ভেরি স্ট্রেঞ্জ। শুনেছি তো ওই এত বড় বাড়িতে একটি কি দুটি মাত্র প্রাণী থাকে। মালিক হলেন গিয়ে গগন চৌধুরী। তাকে বড় একটা দেখা টেকা যায় না, অন্তত আমি এসে এখন অবধি দেখিনি। তবে আছেন এটা জানি। বয়স টয়স হয়েছে বোধ হয়। শুনেছিলাম এককালে ছবি টবি আঁকতেন। তা মশাই, আপনি এক কাজ করুন, ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন না কেন, অন্তত ওর নিজের ঘরে জানালাটাও বন্ধ করে দিতে পারবেন। এতটুকু কনসিডারেশন হবে না? প্রতিবেশী বলে কথা। এই কাজটা অবশ্য করা যায়, যদিও সহজ নয়। অনুরোধ তো করাই যায়, কিন্তু করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই। রাত্রে কি ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে? সুদিন বুঝতে পারল আলোর জন্য ব্যাঘাতের প্রশ্নটা বড় ঠিকই, কিন্তু ওই প্রাচীন অট্টালিকার ওই 3 তলার ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ কম নয়। তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে। তার একটা বড় বাইনোকুলার আছে। সেটা দিয়ে দেখলে কিছু জানা যাবে কি? বাইনোকুলারের দরকার এই জন্যই যে ঘরটা নেহাত কাছে নয়। চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয়, পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে, যেটা বাগানেরই অংশ। এই দূরত্বের পরেও আরো দূরত্ব আছে, কারণ 3 তলার ঘরটা ছাতের খানিকটা অংশ পেরিয়ে গিয়ে তবে। মহিমের বাইনোকুলারে জানালাটা চলে এলো অনেকখানি কাছে, কিন্তু পর্দার উপর দিয়ে দেয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না। দেয়ালে টাঙানো তেল রঙে আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতি। দেখা যাচ্ছে কিছুটা সিলিং এর অংশ। তাহলে কি ওটা শিল্পীর ঘর? এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও? কিন্তু সেখানে কোনো মানুষ তো নেই। ও হ্যাঁ, আছে আছে। এই মাত্র জানালার পর্দায় ছায়া ফেলে একটা মূর্তি ডান থেকে বাঁ দিকে চলে গেল, কিন্তু সেই ছায়ায় মানুষ চেনা গেল না। পর্দার আলোটা পড়তে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে। প্রায় 15 মিনিট দেখার পর সুধীনের ক্লান্তি এলো। যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি সে নষ্ট করবে নাকি এই ছেলে মানুষই করে? অগত্যা বাইনোকুলারটা টেবিলের ওপর রেখে সুধীন শুয়ে পড়ল। সে মনে মনে স্থির করে নিয়েছে তার কি করা উচিত।
সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করবে, তাকে বলবে তার ঘরের উত্তরের দিকের জানালাটা বন্ধ করে রাখতে। এতে কাজ হলে হবে, না হলে সুধীনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। এই গগন চৌধুরী লোকটা কিরকম সেটা জানা থাকলে ভালো হতো। প্রতিবেশীর কাছ থেকে আবার অভদ্র অপমানসূচক ব্যবহারটা হজম করা একটু কঠিন, তা তিনি যতই প্রবীণ হোক। কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়াও গতি নেই। গেটটা খোলাই ছিল, দারোয়ানও নেই। দেখে সুধীনের একটু অবাক লাগলো, কিন্তু প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিন্তও হলো। সে রাত্রেই যাওয়া স্থির করেছে, কারণ ভদ্রলোক দেখতে চাইলে তাকে সে দেখিয়ে দিতে পারবে আলোটা কিভাবে তার ঘরে পড়ে। ভবানীপুরের ভদ্রপাড়া শীতকালের রাত 11টার মধ্যেই নিস্তব্ধ। গতকাল পূর্ণিমা ছিল। চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের প্রায় সবকিছুই জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। শ্বেত পাথরের নারীমূর্তি ডাইনে ফেলে সুধীন এগিয়ে গেল নোনা ধরা গাড়ি বারান্দার দিকে। এখনো 3 তলার ঘরে আলো জ্বলেনি। কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যাবে। সদর দরজার কড়া নাড়তেই কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ভৃত্যস্থানীয় প্রৌঢ় দরজা খুলে প্রশ্ন করল, কাকে চাই? চৌধুরী মশাই, মানে গগন চৌধুরী। তিনি কি শুয়ে পড়েছেন? না। তার সঙ্গে একবার দেখা করা যায় কি? আমার নাম সুধীন সরকার, আমি থাকি ওই সামনের বাড়িতে, একটা বিশেষ কাজে এসেছি। চাকর বিনা বাক্যে ভিতরে গিয়ে আবার মিনিট খানিকের মধ্যেই ফিরে এলো। আপনি আসুন। সব ব্যাপারটাই যে সহজে হয়ে যাচ্ছে, এ তো ভারী আশ্চর্যের কথা। ভিতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা বৈঠকখানায় গিয়ে ঢুকলো সুধীন। বসুন। জানালা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সোফার উপর, তাই সুধীন সেটা দেখতে পেয়ে এগিয়ে বসল। চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন? এখন তো পাড়ায় লোডশেডিং নেই। এবারে ঘরের চারিদিকে চোখ ঘোরাতেই সুধীনের হৃদস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল। সে কি ঘর ভর্তি লোকের মধ্যে এসে পড়ল নাকি? তাকে ঘিরে কারা চেয়ে আছে? ঘরের প্রায়ান্ধকারে দৃষ্টি আর একটু অভ্যস্ত হতে সুধীন বুঝতে পারল, যারা চেয়ে আছে তারা কেউই মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটি চোখের চাহনি কিন্তু তার দিকে ঘোরানো। এসব মুখোশ যে এ দেশের নয় সেটাও বুঝেছে সুধীন। দেখলেই মনে হয় অধিকাংশই আফ্রিকার, কিছু দক্ষিণ আমেরিকারও হতে পারে। সুধীন নিজে এককালে ভালো ছবি আঁকত। বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত। হাতের নানা রকম কাজ সম্বন্ধে তার এখনো যথেষ্ট কৌতূহল আছে। মনে মনে সুধীন নিজের সাহসের তারিফ না করে পারল না। অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটে লেগে যাবে। ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুধীন টেরই পায়নি। গম্ভীর কণ্ঠস্বরটার প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটাকে দেখতে পেল। এত রাত্রে? সুধীন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না। ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই। পরনে দোরখা শালি তার পরিচয় দিচ্ছে, কিন্তু গায়ের রঙে এমন পাংশুটের রক্তহীন ভাব আর চোখের চাউনিতে এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুধীন আগে কখনো দেখেনি। এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কারোরই মুখ দিয়ে চট করে কথা বেরোবে না। ভদ্রলোক নিষ্পলক দৃষ্টিতে সুধীনের দিকে চেয়ে আছেন। প্রায় 1 মিনিট লাগলো সুধীনের নিজেকে সামলে নিতে।
তারপর সে মুখ খুলল। আমি মানে একটা অভিযোগ জানাতে এসেছি, কিছু মনে করবেন না। আপনি গগন চৌধুরী তো? ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনি সে ব্যক্তি। প্রশস্ত ললাটের 3 দিক দিয়ে সিংহের কেশরের মতো আধ পাকা চুল থেকে মনে হয় বয়স নেহাত 65 কম নয়। সুধীন বলে চলল, আগে আমার নাম সুধীন্দ্রনাথ সরকার। আমি সামনের বাড়ির ওই দোতলার ফ্ল্যাটে থাকি। আসলে হয়েছে কি, আপনার 3 তলার ঘরের বাতিটা সারা রাত জ্বলে বলে বড্ড অসুবিধে হয়। আলোটা সোজাসুজি আমার মুখের উপরে এসে পড়ে, বুঝলেন কিনা? ওই, যদি আপনার জানালাটা বন্ধ করে রাখতে পারতেন, নইলে ঘুমের বড় ব্যাঘাত হয়। সারাটা দিন আপিস করে রাত্রিরে একটু ঘুমোতে না পারলে। ভদ্রলোক এখনো একদৃষ্টে চেয়ে আছেন সুধীনের দিকে। এই ঘরের কি কোনো আলোয় জ্বলে না? অগত্যা সুধীনই আবার মুখ খুলল। ব্যাপারটাকে বোধহয় আরেকটু পরিষ্কার করা দরকার। বুঝলেন, আমি যদি জানালা বন্ধ করি তাহলেও আলো আসবে না ঠিকই, কিন্তু দক্ষিণের জানালা তো, তাই। আপনার জানালা বন্ধ করতে হবে না। আগে আমি করব। হঠাৎ যেন একটা বিরাট ভার নেমে গেল সুধীনের বুক থেকে। ও, তাহলে তো কথাই নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি উঠছেন? সুধীন ওঠার উদ্যোগ করছিল ঠিকই, কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়ে আবার বসে পড়ল। না, রাত তো অনেক হলো, আপনিও নিশ্চয় শুতেই যাবেন। আমি রাত্রে ঘুমোই না। ভদ্রলোকের দৃষ্টি সুধীনের দিক থেকে এক চুলও নড়েনি। ও, লেখাপড়া করেন বুঝি? সুধীন ধরা গলায় প্রশ্ন করল। এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য খুব একটা স্বস্তিকর নয়, সেটা স্বীকার করতেই হবে। ভদ্রলোক বললেন, না। তবে ছবি আঁকি। সুধীনের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল বাইনোকুলার দিয়ে ঘরের দেয়ালে পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকরের স্টুডিও। নাগমশাইও বলেছিলেন ইনি নাকি এককালে প্রচুর ছবি আঁকতেন। ও, তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও? ঠিকই ধরেছেন, কিন্তু সে কথা বোধহয় পাড়ার বিশেষ কেউ জানে না। গগন চৌধুরী এবারে একটা শুকনো হাসি হাসলেন। বললেন, আপনার হাতে সময় আছে? সময় মানে? তাহলে কতগুলো কথা বলবো, অনেক দিনের জমে থাকা কথা, কাউকে বলার সুযোগ হয়নি কখনো। সুধীন অনুভব করল ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করাবার মতো ক্ষমতা তার নেই। বলুন। পাড়ার লোকে জানে না, কারণ জানার আগ্রহ নেই। একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল, কিন্তু সে সম্বন্ধে কারোরই কোনো কৌতূহল নেই। এককালে যখন এক্সিবিশন করেছি তখন কেউ কেউ এসে দেখেছে, অল্প বিস্তর সুখ্যাতিও করেছে, কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করলো, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায় তার কদর আর যখন রইল না, তখন থেকেই গুটিয়ে নিয়েছি নিজেকে। নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি। মনে মনে দা ভিঞ্চিকে গুরু বলে মেনেছিলাম, এখনো তিনিই আমার গুরু। কিন্তু আপনি কিসের ছবি আঁকেন বলুন তো? মানুষের। মানুষের পোর্ট্রেট? মন থেকে? না না, সেটা আমি পারি না, শিখিনি। আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না। এই মাঝরাত্রিরে আসে, মডেল আসে, সিটিং দেয়, রোজই আসে। সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল।
এ কেমনতর কথাবার্তা, এ যে রীতিমতো পাগলের প্রলাপ। বিশ্বাস হচ্ছে না বুঝি? গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল। সুধীন কি বলবে বুঝে উঠতে পারল না। আসুন আমার সঙ্গে। সুধীন এই আদর্শ অমান্য করতে পারল না। ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে, সেটা মানতেই হবে। কেমন ছবি আঁকেন ভদ্রলোক? কারাই বা আসে সিটিং দিতে এই মাঝরাত্রিরে? আর কিভাবে তাদের জোগাড়ই বা করা হয়? এক আমার স্টুডিওতে ছাড়া বাড়ির আর কোথাও কোনো ইলেকট্রিসিটি নেই। কেরোসিন ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বললেন ভদ্রলোক, বাকি সব কানেকশন কেটে দিয়েছি। আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ে, সিঁড়ির দেয়ালে, বৈঠকখানায় কোথাও কিন্তু একটাও পেন্টিং নেই। সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক? তিনতলায় উঠে বাঁয়ে ঘুরে সামনে একটা দরজা। সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বাঁয়ে দেয়ালে একটা সুইচ টিপলেন তিনি। উজ্জ্বল আলোতে ঘরটা ভরে গেল। এটাই যে স্টুডিও সেটা আর বলে দিতে হয় না। আঁকার সব সরঞ্জামই আছে এখানে। ঘরের এক পাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস খাটানো। তাতে যে নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে। আঁকার সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেয়ালে টাঙানো এবং মেঝেতে ডাঁই করে রাখা পোর্ট্রেট। কমপক্ষে 100 তো হবে। মেঝেরগুলো এগিয়ে গিয়ে হাতে তুলে না ধরলে বোঝাই যাবে না। যেগুলো চোখের সামনে জলজান্ত সে হলো দেয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো। অধিকাংশই পুরুষের ছবি। সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় আছে। এখানেও সুধীনের মনে হলো যে সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে, যেন সবাই চেয়ে আছে তারই দিকে। কম করে হলেও 50 জোড়া চোখ। কিন্তু এরা সব কারা? দু একটা মুখ বড্ড চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কেমন লাগছে? প্রশ্ন করলেন গগন চৌধুরী। সত্যি উঁচু দরের কাজ, স্বীকার করতে বাধ্য হলো সুধীন। অথচ দেখুন, অয়েল পেন্টিংয়ে পোর্ট্রেট আঁকার রেয়াজটাই লোপ পেয়ে গেল। সেখানে আমাদের মতো শিল্পীদের কি দশা হয় ভেবে দেখেছেন? কিন্তু এ ঘরে এসে তো মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে। কি বলছেন? সে তো এখন, এককালে 15 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়েছি, একটা লোকও সাড়া দেয়নি। শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দেই। তারপর আমার আঁকা শুরু হলো কি করে? ওই অবস্থার পরিবর্তনের ফলে। সুধীন আর কিছু বলল না, কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে। ইতিমধ্যে সে 3 জনকে চিনতে পেরেছে। একজন মাস 4 হলো মারা গেছে, বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী। সুধীন আসরে বসেই তার গান শুনেছে বছর 8 আগে। দ্বিতীয় জন হলেন অসীমানন্দ স্বামী। এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান। ইনিও মারা গেছেন বছর খানেক। কাগজে ছবি বেরিয়েছিল, সেটা সুধীনের মনে আছে। তৃতীয় ব্যক্তিটি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী। লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় 250 যাত্রী সমেত এরও মৃত্যু হয়, তাও বছর 3 আগে। সুধীন যে শুধু ছবি থেকেই চিনল একে তা নয়। একবার আপিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সঙ্গে আলাপ হয়েছিল।
সুধীন একটা প্রশ্ন না করে পারল না। আচ্ছা, এরা কি শুধুই পোর্ট্রেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন? সে ছবি নিজেরা নেননি কখনো? গগন চৌধুরী এই প্রথম গলা ছেড়ে হাসল। না না মিস্টার সরকার, পোর্ট্রেট এদের কোনো প্রয়োজনই ছিল না। এসব তো শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা। আপনি কি বলতে চান রোজই কেউ না কেউ এসে ব্যক্তিগত সংগ্রহের জন্য আপনাকে সিটিং দেয়? সেটা আর কিছুক্ষণ থাকলেই দেখতে পাবেন। আজও তো লোক আসবে। সুধীনের মাথা ক্রমে গুলিয়ে যাচ্ছে। কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে? দাঁড়ান, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার সিস্টেমটা হলো অন্যদের থেকে একটু আলাদা। তার থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুধীনের দিকে এগিয়ে দিলেন গগন চৌধুরী। এটা খুলে দেখুন, এতে কি লেখা আছে। আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন। খাতার পাতার পরে পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা কিছু মৃত্যু সংবাদ। অনেকগুলো খবরের সঙ্গে ছবিও আছে। সুধীন দেখল কিছু কিছু কাটিংয়ের পাশে পেন্সিল দিয়ে দাগ টেনে দেওয়া আছে। পেন্সিলের দাগ হলে বুঝতে হবে যে তাদের ছবি আঁকা হয়ে গেছে, বলে উঠলেন গগন চৌধুরী। কিন্তু যোগাযোগটা করেন কি করে সেটাই তো। গগন চৌধুরী সুধীনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন। তারপর ঘুরে এগিয়ে এসে বললেন, ওটা সকলে পারে না, আমি পারি। চিঠি বা টেলিফোনের কম্য এ নয়। এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোনও নেই, ডাক বিলির ব্যবস্থাও নেই। এদের জন্য তখন অন্য উপায়ের প্রয়োজন হয়। সুধীনের হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে কাঠ। তাও একটা প্রশ্ন না করলেই নয়। আপনি কি বলতে চান এইসব লোকের পোর্ট্রেট করা হয়েছে এদের মৃত্যুর পর? মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুধীন বাবু? আমি কলকাতার কটা লোককে চিনি। মৃত্যু না হলে তো তারা তাদের গণ্ডির বাইরে বেরোতে পারেন না। একমাত্র মৃত ব্যক্তি সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। তাদের সময়েরও অভাব হয় না, ধৈর্যেরও অভাব নেই। ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ ঠায় বসে থাকবেন। ওই তো ওই চেয়ারে। রাত্রের নিস্তব্ধতা বিদীর্ণ করে কোথায় একটা ঘড়ি বেজে উঠল। সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুধীন, বোধহয় সেটাই। 12টা, বললেন গগন চৌধুরী। এইবার আসবেন। কে? সুধীনের গলার স্বর অস্বাভাবিক রকমের চাপা। তার মাথা ঝিমঝিম করছে, গলা শুকিয়ে আসছে। আজকে যিনি বসবেন তিনি। ওই তো তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সুধীন শ্রবণ শক্তিটা তখনও হারাননি, তাই স্পষ্টই শুনতে পেলেন বাইরে নিচ থেকে জুতোর শব্দ। এসে দেখুন। গগন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানালার দিকে। আমার কথা বিশ্বাস না হয় এসে দেখুন। এও কি সেই সম্মোহনী শক্তি? যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দিল। তারপর তার অজান্তেই একটা আর্তস্বর বেরিয়ে এলো তার গলা দিয়ে। এ কি? একে যে চিনি।
সেই দৃপ্ত মিলিটারি ভঙ্গি, সেই দীর্ঘ গরণ, সেই ছাই রঙের সাফারি স্যুট। নগেন্দ্র কাপুর, ইনি ছিলেন সুধীনের বস। সুধীনের মাথা ঘুরছে। টাল সামলানোর জন্য সেই ইজলটাকে জাপটে ধরে ফেলল। সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ উপরে উঠে আসছে। কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সারা বাড়ি গম গম করছে। এবার আওয়াজ থামল। নৈশব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুললেন আবার। যোগ স্থাপনের কথা জিজ্ঞেস করছিলেন না সুধীনবাবু? ভেরি সিম্পল। এইভাবে হাতছানি দিলেই চলে আসে। সুধীন বিস্ফোরিত চোখে দেখল দোরখা শালের ভিতর থেকে গগন চৌধুরীর ডান হাতটা বেরিয়ে সামনে প্রসারিত। সে হাতে মাংস, চামড়া কিচ্ছু নেই, কেবল হাড়। যে হাতে ডাকা সে হাতেই আঁকা। সংজ্ঞা হারাবার আগের মুহূর্তেই সুধীন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে থেকে টোকা পড়ছে। দাদাবাবু, ও দাদাবাবু, আরে উঠুন না। এক ঝটকায় ঘুমটা ভেঙে গিয়ে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো। বাপরে বাপ, কি ভয়ঙ্কর স্বপ্ন! দরজা খুলুন না দাদাবাবু। চাকর অধীরের গলা বাইরে। দাঁড়া দাঁড়া, 1 মিনিট। সুধীন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খুলে দিল। অধীরের মুখে গভীর উদ্বেগ। এত বেলা অবধি আপনি? জানি রে, জানি। ঘুমটা আজ একটু বেশি হয়ে গেছে। এত হই হল্লা বাড়ির সামনে, কিচ্ছুটি টের পেলেন না? হই হল্লা? হ্যাঁ, আরে চৌধুরী বাড়ির বড়বাবু যে মারা গেলেন কাল রাত্রিরে। গগনবাবু 84 বছর বয়স হয়েছিল। ভুগেছিলেন তো অনেক দিন। তার ঘরে বাতি জ্বালা থাকতো রাত্রিরে, দেখেননি? তুই জানতিস ওর অসুখ? ওমা, জানবো না? ওনার চাকর ভগীরথ, তার সঙ্গে তো দেখা হয় রোজ ওই বাজারে যাবার সময়। বোঝো। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ রিদিতা শেখরিনের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিদিতা শেখরিনের সাথেই থাকবেন।